আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন ক্রাফট একাডেমি। তো লার্ন ক্রাফট একাডেমির আজকের এই পর্বে আমরা আমাদের এসএসসি বাংলা প্রথম পত্র বা বাংলা সাহিত্য এই বইয়ের আমাদের যে দ্বিতীয় গদ্যটা, সেটা হচ্ছে ফুলের বিবাহ। এই ফুলের বিবাহকে আমরা সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার এই লার্ন ক্রাফট একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এর আগের পর্বে আমরা প্রত্যুপকার গল্প নিয়ে কথা বলেছিলাম এবং আশা করি গল্প সেই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো আমাদের এই যে ফুলের বিবাহ, এটা লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমরা পড়া শুরু করব। তোমরা লেখক পরিচিতিটা একটু পড়ে নিও, অত কঠিন কিছু থাকে না এগুলোতে। তো চলো আমরা একটু পড়ি। তো পড়ার আগে আমি একটু তোমাদেরকে ধারণা দিয়ে দেই। এটা হচ্ছে একটা কাল্পনিক ধরনের একটা লেখা, যেখানে মূলত ফুলের বিবাহ মানে একটা ফুলের কিভাবে বিবাহ হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পড়লেই বুঝতে পারবো। চলো শুরু করি। তার আগে আমি এটাকে একটু আচ্ছা আচ্ছা এবার চলো শুরু করি। বৈশাখ মাস বিবাহের মাস। বৈশাখ মাস বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। অর্থাৎ এই যে বৈশাখ মাসটা, এটা হচ্ছে বিবাহের মাস। তিনি পহেলা বৈশাখে নসিবাবু ফুলের বাগান, অর্থাৎ এই ফুল বাগানটা কার, নসিবাবুর। এটা কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো তোমাকে মার্ক করে রাখতে হবে যে আসলে কার ফুলের বাগান এখানে কথা বলা হয়েছে। ঠিক আছে। তো ফুল বাগানে বসে একটি বিবাহ দেখিলাম। এই বিবাহ দেখিয়েছে, এখানে মূলত লেখকের কথা বলা হচ্ছে বা যিনি গল্পটা বলছেন এরকম কিছু। ভবিষ্যৎ বরকন্যাদিকে শিক্ষার্থ লিখিয়া রাখতেছি। অর্থাৎ ভবিষ্যতে যারা বিয়ে করবেন তাদের জন্য এটা লিখে রাখছেন তিনি। মল্লিকা ফুলের বিবাহ। মল্লিকা হচ্ছে এক ধরনের ফুল। এই ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসান প্রায়। অর্থাৎ মানে কি, মল্লিকা যে ফুলটা, এই ফুলটা সাধারণত ফুটে হচ্ছে সন্ধ্যার সময়। তো এই জন্য এখানে বলা হচ্ছে বৈকাল শৈশব, অর্থাৎ কি বিকাল, এই ফুলের যে মানে বিকাল প্রায় শেষ, অর্থাৎ এই জন্য তার যে শৈশবকালও শেষ, মানে তার মূলত বিয়ে হবে সন্ধ্যায়। কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। অর্থাৎ এখানে যে কন্যা মল্লিকা, সে বিবাহযোগ্য হয়ে গেছে প্রায়। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। মূলত কন্যার যে পিতা, অর্থাৎ এখানে যে গাছটা মল্লিকা, তুমি যদি চিন্তা করো যে পুরো ইয়েটা, তাহলে এখানে মূলত বোঝানো হয়েছে যে এই মল্লিকা ফুল আসলে অনেক ফোটে। এর কারণে ওর বৃক্ষটা ছোট হতে পারে, কিন্তু ওর অনেকগুলো ফুল, যার কারণে কন্যা ভারগ্রস্ত, অর্থাৎ কন্যার বিয়ে হচ্ছে না। একে বলে হচ্ছে কন্যা ভারগ্রস্ত। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। অর্থাৎ অনেক সম্বন্ধের কথা এসেছে, অর্থাৎ অনেক বিয়ের কথা হয়েছে, কিন্তু কোনোটা আসলে স্থির হয় নাই। তো এখানে পরবর্তী বলা হচ্ছে উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে। অর্থাৎ উদ্যান বলতে তো বোঝানো হচ্ছে সাধারণত যে মানে উদ্যান মানে বাগান, এরকম কিছু, উদ্যান মাঠ। তো এই রাজা হচ্ছে স্থলপদ্ম। স্থলপদ্ম একটি ফুল, নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু, অর্থাৎ এই গাছটা বড় উঁচু। স্থলপদ্ম অতদূর নামিল না। যেহেতু মল্লিকা গাছটা কিন্তু ছোট, তো স্থলপদ্ম অনেক বড়, অনেক লম্বা। এমন হয় না যে অনেক সময় পাত্র, আমরা যে রিয়েল লাইফে বাস্তবে যে বিয়ে হয়, পাত্র অনেক লম্বা হয়ে গেলে সাধারণত একটু খাটো পাত্রী চায় না, এরকম কিছু বোঝানো হচ্ছে। জবা এই বিবাহে অসম্মত ছিল না। অর্থাৎ জবা, এই আরেকটা ফুল, এই জবা বিয়েতে কিন্তু অসম্মত ছিল না, রাজি ছিল, কিন্তু জবা বড় রাগী। কন্যাকর্তা পিছাইলেন। অর্থাৎ জবা অনেক রাগী, এর জন্য মল্লিকার যে বাবা, তিনি হচ্ছে ফুল বিয়ে পিছিয়েছেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাক। অর্থাৎ গন্ধরাজ যে ফুল, এই গন্ধরাজ ফুল কিন্তু অনেক ভালো পাত্র, কিন্তু ওর অনেক অহংকার, প্রায় তাহার বর পাওয়া যায় না। অর্থাৎ এই যে মল্লিকা, তার বর এজন্য পাওয়া যায় না। এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। অর্থাৎ এরকম যে একটা অব্যবস্থাপূর্ণ সময়, এরকম যে একটা সময়, এই সময় ভ্রমররাজ বলতে বোঝানো হচ্ছে যে আমরা যেটাকে বলি সহজ যেটা ভাষায় হচ্ছে ভীমরুল বা হচ্ছে মৌমাছি, এরকম কিছু। ঠিক আছে, এই জাতীয় পোকাগুলো। তো এই মৌমাছি তিনি হচ্ছে ঘটক হইয়া, ঘটক কারা, যারা হচ্ছে বিয়ে দেন। অর্থাৎ আমরা বুঝি না, ঘটক বলতে তো আমরা বুঝি যে ঘটকালি করে, যে এক কথায়, অর্থাৎ বিয়ের কাজটা সম্পন্ন করে। মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন, অর্থাৎ এই মল্লিকার যে গাছগুলো এখানে উপস্থিত হইলেন, এবং তিনি আসিয়া বলিলেন, গুণ 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 মেয়ে আছে,
অর্থাৎ গুন 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 বলতে কি বোঝানো হচ্ছে? গুন 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 বলতে বোঝানো হচ্ছে, আমরা সাধারণত জেনে থাকি যে মৌমাছি গুন এরকম একটা শব্দ করে চলে না, তো সেরকম ধরনের এখানে গুন বোঝানো হয়েছে। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন আছে, অর্থাৎ এই যে মল্লিকা যে বৃক্ষটা গাছটা, সেটা কি বললো? যে আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন গুন গুন গুন, গুণ গুণাগুণ মেয়ে দেখিব। অথচ আবার সে গুন 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 করতে করতে বোঝানো হয়েছে। মূলত এখানে গুন 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 করতে দুইটা অর্থ বোঝানো হয়। আমি একটা কথা সবসময় বলি, বাংলা সাহিত্য বা এই বাংলা প্রথম পত্রের যে গদ্য বা পদ্য, সাধারণত পদ্যে বেশি হয় যে এক একজন শিক্ষক এক একভাবে বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, যার কারণে শিক্ষার্থীদের কাছে একটু মতভেদ তৈরি হয়ে যায় যে আসলে কোনটা হবে। তো এখানে গুন 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 বলতে এরকমও বোঝানো যেতে পারে যে গুণ, মানে তিনি গুণবতী পাত্রী চাচ্ছেন, এরকম কিছু। তবে গুন 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 এটা মূলত একটা, শব্দটা হচ্ছে তোমার গুনগুন শব্দ মৌমাছি। ভ্রমর পত্রাসন করিয়া বসিয়া বলিলেন, অর্থাৎ তিনি যে পাতার আসন মানে হচ্ছে পাতার উপর বসে বললেন যে তিনি মেয়ে দেখতে চান। বৃক্ষ শাখানত করিয়া মুদিত নয়ন অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন, অর্থাৎ এই বৃক্ষ তিনি ডাল যে নত করে তিনি মুদিত নয়না মানে কি? চোখ বন্ধ করা, চোখ বন্ধ করা, নয়ন বুঝতে পারছো, অবগুণ্ঠনবতী অর্থাৎ তিনি গুণসম্পন্ন কন্যা দেখাইলেন, অর্থাৎ মল্লিকাকে দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন গুণ গুণ গুণ, গুণ দেখিতে চাই, ঘুমটা খোলো। অর্থাৎ তিনি একবার গাছটিকে পরিদর্শন করে এসে বললেন যে গুণ গুণ গুণ, অর্থাৎ তিনি এই যে গুনগুন শব্দটা করছেন, এবার তিনি বললেন গুণ দেখিতে চাই। অর্থাৎ মানে কি? তিনি গুণটা দেখতে চাচ্ছেন, এবার ঘুমটা তো খোলো, অর্থাৎ তিনি ঘুমটা দিয়ে আছেন। লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না, অর্থাৎ তিনি যে মল্লিকা ফুল সেটা অত্যন্ত লজ্জাশীল, সে কিছুতেই ঘুমটা খুলতে চাচ্ছে না। বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। তিনি একটু সময় চাইলেন। ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করতে লাগলেন। অর্থাৎ স্থলপদ্ম মানে কি? ওই যে একটু আগে যে স্থলপদ্ম শুনলাম যে হচ্ছে রাজপুত্র, স্থলপদ্মের বৈঠকখানায় গিয়ে তিনি ইয়ার্কি করছেন রাজপুত্রের সঙ্গে। এদিকে মল্লিকা সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি একবার ঘুমটা খোলো, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। তো এগুলো আসলে সাধারণত বাঙালিদের ক্ষেত্রে যে এরকম বলা হয় না, লক্ষ্মী, সোনা, চাঁদ, যে কমন যে শব্দগুলো, এখানে মূলত সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে কি বোঝানো হচ্ছে এটা ইম্পর্টেন্ট। সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে বোঝানো হচ্ছে সন্ধ্যাবেলা। সাধারণত মল্লিকা ফুল ফুটে, আমি যেটা বলেছিলাম সন্ধ্যাবেলায়, এই জন্য এই সন্ধ্যা ঠাকুরানী দিদি, এই সন্ধ্যাকে সন্ধ্যা ঠাকুরানী দিদির মাধ্যমে বলা হচ্ছে। তো তিনি আসিয়া মানে সে আসিয়া বললো যে বুঝাচ্ছে মল্লিকা ফুলকে। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল ঠান দিদি তুই যা, কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। অর্থাৎ এই সন্ধ্যার যে স্নিগ্ধ স্বভাব, ওই সন্ধ্যার সময় তো সে ফুটবে, এই জন্য এই ফোঁটাটাকেই লেখক এভাবে প্রকাশ করেছেন। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এই সন্ধ্যা তো সুন্দর লাগে না যখন সূর্যটা অস্ত যায়, তো এই একটা সুন্দর পরিবেশে তখন সে মুখ খুলিল, ফুটলো। তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন, অর্থাৎ তিনি দ্রুত চলে আসলেন এবং ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, অর্থাৎ কন্যার যে সুগন্ধ, এখানে মুগ্ধ হইয়া বলিলেন গুণ 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 গুণাগুণ, কন্যা গুণবতী বটে, তবে ঘরে মধু কত। তিনি কিছুক্ষণ গুনগুন করতে করতে বললেন হচ্ছে কন্যা অনেক গুণবতী, কিন্তু ঘরে মধু কত। এখন ঘরে মধু কত বলতে কি বোঝানো হয়েছে? মূলত এখানে ঘরে মধু কত, তুমি একটা জিনিস চিন্তা করো যে ফুলে যে মধু সঞ্চিত থাকে না, তো এটা হচ্ছে ফুল কি ফুলের সম্পদ, তাই না? তো তেমন ভাবে এই যে আমাদের বাংলাদেশে, সরি মানে পুরো ভারতীয় উপমহাদেশে যে বাঙালিদের যে বিবাহের ক্ষেত্রে কিন্তু ঘটক জিজ্ঞেস করছেন মূলত যে পাত্রীপক্ষের কাছে যে তো আপনার ঘরে কেমন সম্পদ রয়েছে, সহজ ভাষায় বলতে গেলে। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন ফর্দ দিবেন, কড়াই গন্ডাই বুঝাইয়া দিবে। অর্থাৎ আপনি যদি আমাকে ফর্দ দিবেন বলতে কি বলছে, তালিকা দিবেন বা লিস্ট দিবেন, আমি আপনাকে কড়াই গন্ডা একদম মাপ কাঠে একদম হিসাব নিকাশ কোনো ছাড় হবে না, একদম আপনাকে মেপে মেপে বুঝিয়ে দিব। ভ্রমর বলিলেন গুণ 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 গুণ, আপনার অনেক গুণ ঘটকালিটা। অর্থাৎ এখানে মূলত ঘরে মধু কত বলতে কি বোঝানো হলো বলতো? এখানে বোঝানো হলো যে আমাদের যে ইয়েতে বলা হয় যে যেটাকে যৌতুক, অর্থাৎ তিনি যৌতুকের কথা বলেছেন, যৌতুক কত দিবে, তিনি বলেন কড়াই গন্ডায় বুঝিয়ে দিব। এখন ঘটকালিটা, অর্থাৎ ঘটকালিটা বলতে কি বোঝানো হচ্ছে, এই যে আমাদের দেশে যারা ঘটক রয়েছেন তারা সেই সময় থেকেই ঘটকালির বিনিময়ে, অর্থাৎ তিনি যে বিয়ে দিয়ে দিচ্ছেন,
তার বিনিময়ে কিছু অর্থ বা সম্মাননা চান বা সম্মানই চান। কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে, অর্থাৎ ঘটকালিও দেওয়া হবে। ভ্রমর বলিল, বলি ঘটকালিটা কিছু আগাম দিলে হয় না, নগদ দান বড় গুণ গুণ গুণ। অর্থাৎ কি বোঝানো হচ্ছে যে এই যে আপনি টাকাটা দিবেন আমার ঘটকালির জন্য, সেটা কিছু আগে একটু আগাম দিলে ভালো হয় না, নগদ দান বড় গুণ, মানে নগদ দান অনেক বড় গুণ দিয়ে তিনি হচ্ছে ভ্রমরের যে শব্দে গুনগুন গুন করছেন। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বরকে। অর্থাৎ ছোট যে গাছটা সেটা সকল শাখা নাড়িয়া বললো যে আগে বরকে। এতক্ষণ কিন্তু বর সম্পর্কেই কেউ জানে না, শুধুমাত্র বিয়ে নিয়ে কথা হচ্ছে। ভ্রমর বলল, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। অর্থাৎ বর অতি সুপাত্র মানে কি, ভালো পাত্র, তার অনেক গুণ। কেমন গুণ আমরা একটু পড়ি। এ সকল কথোপকথন মনুষ্য শুনতে পায় না, অর্থাৎ এগুলো কথোপকথন কিন্তু মানুষ শুনতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনতেছি। অর্থাৎ খাড়া যে কান, বড় কান, এমন বড় কান পেয়েই কবি এগুলো শুনতেছিলেন। তিনি বলছেন লেখক, সরি কবি না, এখানে লেখক হবে। আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া 6 পা ছাড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। অর্থাৎ কুলাচার্য মহাশয় মানে কি, কুলের আচার্য। তোমরা যদি তোমাদের বইটা দেখো, এই যে এখানে আমাদের শব্দার্থে কিন্তু দেয়া রয়েছে, আমি যদি একটু দেখি, যে কুলের আচার্য বলতে বোঝানো হচ্ছে যে বংশের যে প্রধান পুরোহিত। হিন্দুদের বিয়েতে বা সনাতনী বিয়েতে এখানে পুরোহিত বলতে যিনি বিয়ে দেন। ঘটক তো আলাদা জিনিস, পুরোহিত আলাদা জিনিস। তো যিনি বিয়ে দেন তিনি হচ্ছে পাখা ছাড়িয়া 6 পা ছড়াইয়া গোলাপ বলতে কেউ যে বলতে কি, যে গোলাপ ফুল মহিমা কীর্তন, অর্থাৎ তিনি তার প্রশংসা করছিলেন, বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, অর্থাৎ গোলাপ বংশ অনেক বড়, কেননা ইহারা ফুলে মেলো। যদি বলো সকল ফুলই ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান। বাঞ্ছামালি মানে কি, এখানে বাঞ্ছামালি বলতে বোঝানো হচ্ছে যে মালি ইচ্ছা মতো ফুল ফোটাতে পারে, তার সন্তান। তাহার স্বহস্তরোপিত, অর্থাৎ নিজে হাতে রোপণ করেছেন। যদি বলো এ ফুলে কাটা আছে, কোন ফুলে বা কাটা নেই, এটা তোমরা পড়লেই বুঝতে পারছো যে এখানে মূলত গোলাপের যে প্রশংসা করা হচ্ছে। যাহা হোক, ঘটকরাজ কোন রূপে সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গিয়া গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। অর্থাৎ তিনি এখনো কিন্তু গোলাপের বাড়িতে খবর দেননি, তিনি এখন দ্রুত চলে যাচ্ছেন, যেহেতু মেয়ের বাড়ি রাজি হয়েছে, তাই তিনি ছেলের বাড়িতে খবর দিতে যাচ্ছেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞেস করিল। ভ্রমর বলিল, আজকালই ফুটবে, অর্থাৎ যে মল্লিকা সে আজকালের মধ্যেই ফুটবে, এটা তিনি বললেন। এটা তো সহজ বিষয়, বোঝানোর কিছু নেই। গোধূলি লগ্ন উপস্থিত, অর্থাৎ সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ গ্রহণ করিতে লাগিলেন, অর্থাৎ গোলাপ বিবাহে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন, উদ্যোগ গ্রহণ করছেন। উচ্চিঙ্গড়া 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 বলতে এক ধরনের পোকা, এটা ঝিঝি পোকার মতো এক ধরনের পোকা, নহবত বাঁচাইতে আরম্ভ করিল। অর্থাৎ তিনি সরি যে পোকাটা সেটা হচ্ছে তার যে ডাক, সে ডাক আরম্ভ করিল, সে ডাক দিতে। মৌমাছি সানাইয়ের বাইনা লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। অর্থাৎ যে মৌমাছি, এরা হচ্ছে রাতকানা মূলত। দেখবো তুমি রাতের বেলা মৌমাছি তুমি বাইরে কেমন একটা দেখবে না, তো এরা হচ্ছে যেতে পারবে না। খদ্যোতেরা ঝাড় ধরিল, আকাশে তারাবাজি হইতে লাগিল, অর্থাৎ এই যে আগুন জ্বালাচ্ছে বিয়ের জন্য এবং আকাশে তারাবাজি ফুটছে। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল, কোকিল ডাকতে লাগছে, অনেক বরযাত্রী চলিল, স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। আমরা যে একটু আগে যে রাজকুমার স্থলপদ্মের কথা বলছিলাম, তিনি শুধু অসুস্থ বলে আসিতে পারলেন না, কিন্তু জবা গোষ্ঠী, শ্বেতজবা, রক্তজবা, জরদ জবা প্রভৃতি সবংশ আসিয়াছিল, অর্থাৎ তাদের নিজ নিজ বংশ অনুযায়ী তারা সবাই গিয়েছিল। কবরীদের দল সেকেলের রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হলো। সেই কালে যে মানে সেই সময়ের যে রাজাদের মতো উচ্চ ডালে, অর্থাৎ বড় বড় ডাল করিয়া তারা আসতে লাগলো। সেহেতু নিতবর হইবেক বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। গরদের জোর করিয়া চাপা আসিয়া দাঁড়াইল, উগ্র গন্ধ ছুটিতে লাগিল। অর্থাৎ চাপা যখন এসে দাঁড়ালো তখন খুবই গন্ধ ছুটতে লাগলো, গন্ধ বেরোতে লাগলো। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। অর্থাৎ দেশ বলতে সেই জায়গাটা বোঝানো হচ্ছে এই যে নসিবাবুর ফুলের বাগান। গন্ধরাজেরাও আসছে, অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে একপাল পিঁপড়া মোসায়েব হইয়া আসিয়াছে।
তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। তো এখানে তোমাকে একটা জিনিস বোঝায় ভাইয়া, সেটা হচ্ছে, দেখো তুমি যদি এখানে লক্ষ্য করো, প্রত্যেকটা ফুল সম্পর্কে যে বলা হয়েছে বা যারা আসছে তাদের সম্পর্কে বলা হয়েছে, এরা প্রত্যেককেই কিন্তু কোনো না কোনো গুণ দেওয়া হয়েছে, যে এই গুণ ওই গুণ। তো এর মধ্যেই কিন্তু সবার যারা যারা এসেছে সবার কথা কিন্তু বলা হচ্ছে, এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এজন্য বোর্ড বই করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যখন পিঁপড়ার কথা বলা হলো, মূলত পিঁপড়ার কোন গুণ বলবে, আসলে পিঁপড়ার গুণ কোনগুলো? তো এখানে একটা গুণের কথা বলা হলো দাঁতের জ্বালা বড়, অর্থাৎ এই যে পিঁপড়া যখন কামড়ায়, দাঁত দিয়ে তো কামড়ায়, মানে দাঁত এখানে কল্পনা করা হয়েছে, তো দাঁত দিয়ে যখন কামড়ায় তখন কিন্তু খুব জ্বালা করে। কোন বিবাহে না এরূপ বরযাত্রী জোটে, আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ কথায়। অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে, দেখো আমাদের যে উপমহাদেশে বা আমাদের বাঙালিদের যে বিয়ে হয়, সেই বিয়ে যখন মনে করো খুব সুষ্ঠুভাবে বিয়েটা হচ্ছে, হঠাৎ করে কোনো একজন আত্মীয় বা কেউ একজন বিবাহে একটা ঝামেলার সৃষ্টি করলো, এরকম কিছু বোঝানো হচ্ছে। কুরবক কুটজ, এটাও একটা ফুল, প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিলেন, ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। ঘটক মহাশয় তাদের পরিচয় দিবেন, সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। মধু পাইয়া থাকেন মানে কি, অর্থ পাইয়া থাকেন, অর্থাৎ তিনি সবার সাথে তার যাতায়াত। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। অর্থাৎ কে, এখানে লেখকের কথা বলা হচ্ছে, দেখি বরপক্ষের বড় বিপদ। তো এই যে বরপক্ষ কারা, গোলাপ, তাদের বড় বিপদ কেন? বাতাস বাহকের বাইনা লইয়াছিলেন, কিন্তু তখন হুহুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় লুকাইলেন, কেহ খুঁজিয়া পায় না। অর্থাৎ সেই সময় যে বাতাস, এই যে বাতাস এখানে কল্পনা করা হয়েছে, বাহক মানে কি, আমাদের সনাতনী বিয়ের রীতিতে যে পালকি ব্যবহার করা হয়, বা এখন তো পালকির প্রথা নেই, আগে ছিল। তো সেখানে বাতাস হচ্ছে পালকির মতো মনে করো, বা এখন যে প্রাইভেট কারে করে বিয়ে হয়, নিয়ে যাওয়া হয়, এরকম প্রাইভেট কার মনে করো, যে তার নিয়ে যাওয়ার কথা। কিন্তু সে তখন অনেক বলেছিল যে হ্যাঁ আমি আসবো, কোনো সমস্যা নেই, আমি নিয়ে যাব। তবে এখন কিন্তু কাজের সময় তাকে আর কেউ খুঁজে পাচ্ছে না, সে আসে নাই। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থির ভাবে দাঁড়িয়ে আছেন। মল্লিকা দিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। কুল যায় দেখিয়া মানে কি, সময় চলে যাচ্ছে। কিসের সময় চলে যাচ্ছে বলতো? এই যে দেখিলাম কি, বরযাত্রী সকলে দাঁড়িয়ে আছে, যেহেতু বাহক নেই তারা কিভাবে যাবে। তো এখানে মূলত বোঝানো হচ্ছে যে হচ্ছে হিন্দুদের বিয়েতে একটা রীতি আছে, সেটা হচ্ছে লগ্ন পেরিয়ে যাওয়া। লগ্ন পেরিয়ে যাওয়া মানে কি, সময় পেরিয়ে যাওয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিবাহ যদি সম্পূর্ণ না হয় তাহলে সেটা অমঙ্গল হয় বা তাদের রীতির বাইরে চলে যায়। তো এজন্য এই সময়টা পার হয়ে যাচ্ছে দেখে লেখক নিজেই তাদেরকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে চলে গেলাম, মানে মল্লিকাপুরে গেলাম, অর্থাৎ তিনি মল্লিকাপুরে গেলেন সবাইকে নিয়ে। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসতেছে। তো এখানে কি বোঝানো হলো, যে কন্যার যে সকল লোকেরা আছেন বা মহিলারা আছেন, তারা সকলে গন্ধ ছুটাইয়া সুখের হাসি আসতেছে। দেখিলাম পাতায় পাতায় জোড়াজড়ি গন্ধের ভান্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে, রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। অর্থাৎ এখানে মূলত বোঝাচ্ছে যে পাতাগুলো বা গন্ধ সবকিছু এখানে বিশ্লেষণ করা হচ্ছে খুবই সহজ ভাষায়, তোমরা পড়লে বুঝতে পারছো। জুথি মালতী বকুল রজনীগন্ধা, দেখো প্রত্যেকটা কিন্তু ফুল। জুথি মালতী বকুল রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচার করিয়া বরণ করিল, অর্থাৎ এনারা স্ত্রী আচার করিয়া মানে কি, মানে নারীদেরকে যে মানে মেয়েদেরকে বরণ করার একটা যে নিয়ম, আচার নিয়ম, তো সেইভাবেই তিনি বরণ করলেন তারা। দেখিলাম পুরোহিত উপস্থিত, অর্থাৎ পুরোহিত চলে এসেছে। নসিবাবুর নবম বর্ষিয়া কন্যা জীবন্ত কুসুম রূপিণী, কুসুমের মতো সুন্দর, মানে ফুলের মতো রূপ সুন্দর, যে 9 বছর বয়সী কন্যা। নসিবাবুর ফুলের বাগান যেহেতু, সেই নসিবাবু সম্পর্কে আমরা এখন দেখছি। কুসুমলতা সুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। পুরোহিত মশাই দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। অর্থাৎ এখানে মূলত যিনি এই যে কুসুম রূপিণী, অর্থাৎ যে নসিবাবুর কন্যা, তাকে মূলত পুরোহিত হিসেবে দেখানো হয়েছে, যে তিনি সুতা লইয়া দাঁড়িয়ে আছেন, এবং যখন কন্যাকর্তা তার মেয়েকে দিলেন তখন যে গিট বেঁধে দিলেন, এক সুতায় বেঁধে দিলেন তাদেরকে। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর ঘরের কাজ আসে। তো, কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলবো। তো কি বলা হলো, যে এখানে আমাদের যে সাধারণত এই যে তুমি বাঙালিদের বিয়ের কথা চিন্তা করো না,
যখন গেল বাসর ঘরে, তার আগ মুহূর্তে কত তাদের শালিকারা, তারপরে শালারা সকলে ঘিরিয়া বসে, সেরকম কিছু। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না। জুই কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল। রজনীগন্ধাকে বর তারকা তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। বকুল একে বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে। এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো ছোট নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। তো এখানে দেখো, মূলত এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কে কিভাবে আসলে সময়টুকু পার করছে, কে কার সাথে রসিকতা করছে, কে তার সাথে হাসি তামাশায় লিপ্ত, এটা বোঝানো হচ্ছে। তো এইটুকু পার্টটা খুবই সহজ, তেমন কঠিন কিছু না। আমি মূলত চেষ্টা করছি সুন্দর, সহজ এবং সাবলীল ভাষায় তোমাদের কাছে গল্পটাকে তুলে ধরার। তখন তখন কি হলো দেখি, আমরা একটু পড়ি। তখন কমল কাকা, ওঠো বাড়ি যাই, রাত হয়েছে। ও কি, ঢুলে পড়বে যে? এখানে কমল কাকা মূলত লেখককে বোঝানো হচ্ছে যে কমল কাকাকে কেউ একজন ডাকছে যে ওঠো বাড়ি যাই, ও কি ঢুলে পড়বে যে? যে তুমি দ্রুত ওঠো, তুমি তো ঢুলে পড়ছো ঘুমে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। অর্থাৎ কুসুমলতা কে? কুসুমলতা এই কথা বলে তার যে লেখকের গা ঠেলছে, কমল কাকার গা ঠেলছে। চমক হইলে দেখিলাম কিছুই নাই। অর্থাৎ তিনি যখন হুঁশ ফিরল তখন দেখলো কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল? অর্থাৎ সেই যে একটা ফুলের যে বাসর হচ্ছিল সেটা কোথায় গেল? মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নেই। অর্থাৎ সংসার খুব ছোট, এই আছে এই নেই, থাকবে শেষ। সে রম্য বাসর কোথায় গেল? সেই হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল? অর্থাৎ তিনি খুঁজছেন, যিনি লেখক বা কমল কাকা, তিনি খুঁজছেন যে আসলে এগুলো কোথায় গেল। তিনি এতক্ষণ যেগুলো কল্পনা করছিলেন, যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে, যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে, সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। এখানে মূলত বোঝানো হচ্ছে যে এই যে লেখক বা কমল কাকা, তিনি এগুলোকে খুঁজছেন যে আসলে এগুলো কোথায় যাচ্ছে, কোথায় গেল এগুলো। তো এখানে তিনি বিভিন্ন এর মাধ্যমে প্রকাশ করেছেন। এটা আসলে পড়লে বোঝা যাবে, খুব কঠিন কিছু না, যে যেখানে রাজা প্রজা পর্বত এগুলো সব চলে যাবে, এরকম কিছু। কুসুম বলিল, অর্থাৎ ওই যে যে মেয়েটাকে ডাকলো, কুসুম বলিল, ওঠো, ওঠো না, কি করছো? অর্থাৎ তুমি উঠো দ্রুত, কি বলছো এগুলো? আমি বললাম, ধুর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। তো তখন কুসুম হেসে এসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আদর করিয়া বলতে কি বোঝানো হচ্ছে, যে তিনি একটু নরম করে, একটু সুন্দর করে বলল, একটু মিষ্টি সুরে বললো যে কার বিয়ে কাকা? আমি বলিলাম, ফুলের বিয়ে। ও পোড়া কপাল, ফুলের? আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। অর্থাৎ সেই যে কুসুম, সে বলল যে ও পোড়া কপাল, মানে এটা একটা সাধারণত আমরা বুঝি যে মূলত একটা এমনি সেন্সে, আমরা যে বাঙালিদের যে কথাগুলো রয়েছে এর মধ্যে ঢুকে গেছে এগুলো, সেরকম কিছু। তো বললো যে আমি বলি কি, আমিও এই ফুলের বিবাহ দিয়েছি। তখন ওই যে যে কমল কাকা, তিনি বললেন, কই? এই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। অর্থাৎ এই যে মালা গেঁথেছি, সেই মালাটা এখানে মূলত যে যিনি হচ্ছে আপনার তোমার কি বলে, যে কুসুম কন্যা, সে দেখাচ্ছে যে দেখো আমি মালা গেঁথেছি তার কমল কাকাকে। তখন দেখলো যে কমল কাকা সেখানে কিন্তু গোলাপ এবং মল্লিকা, এরা কারা? এরা হচ্ছে যাদের বিয়ে হওয়ার কথা, তো তারাও এখানে রয়েছে, অর্থাৎ সেই ফুলের মধ্যে। এর মাধ্যমে প্রকাশ করা হলো। তো আমাদের কিন্তু গল্পটি তোমাদের পড়া শেষ। গল্পটা খুবই ছোট, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পটা। ঠিক আছে? তো এই গল্পের যে সব শব্দার্থ এবং টিকাগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়ে নিবে। খুবই সহজ সহজ গুলো রয়েছে, এবং তারই সাথে আমি যেটা বলতে চাই, আমার একটা মিস্টেক হয়েছে আমি গল্প পড়ার সময়, আমি যেটা লক্ষ্য করেছি। তোমরা এখানে আমাদের যে প্রথম লাইনে এখানে একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে অবগুণ্ঠনবতী, এরকম কিছু। এই কথাটা অবগুণ্ঠনবতী। তো অবগুণ্ঠনবতী মানে কি? অবগুণ্ঠনবতী বলতে বোঝানো হচ্ছে, আমি যেটা বলে ফেলেছিলাম ভুল করে, গুণ। এটা হচ্ছে আমাদের অবগুণ্ঠনবতী বলতে বোঝানো হচ্ছে যেই নারীর বা যেই মেয়ের মাথায় ঘোমটা দেওয়া, এরকম কিছু। ঠিক আছে? তোমাদের শব্দার্থ নিশ্চয়ই এটা আছে, চলো একটু দেখে আসি তাও।
হ্যাঁ, এই যে অবগুণ্ঠনের প্রতি ঘুমটা দেওয়া নারী। ঠিক আছে, তো এই ছিল আমাদের গল্পটা, মূলত খুবই সহজ একটা গল্প, এবং এর যে মূলত মূল ভাবটা বা এর যে শিক্ষাটা, সেটাও আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং এর পরবর্তী বাংলা আমাদের যে পর্ব, সেখানে আমরা পড়বো কি ও আরো গুরুত্বপূর্ণ একটা গল্প, সেটা হচ্ছে শুভা। তো সেই পর্যন্ত অবশ্যই তার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটিকে একটি লাইক করে দিবে, এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।